দীর্ঘ ৬ বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় ২০টি দস্যু দল, অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। দাবি প্রশাসনিক হয়রানির কারণেই ফের অন্ধকার জীবনে। এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। ভারত, মালয়েশিয়া সহ ৫ দেশে মিলেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য। দুদকের অভিযানে উদ্ধার ২৩ বস্তা নথি। আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা, পুলিশের সাথে তুমুল সংঘর্ষ, ছোড়া হয় ইটপাটকেল, ভাঙা হয় বুলডোজার, টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো হলো মর্ত্যলোকে আহ্বান। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। আগামীকালের যে প্রতিপদের শুরু এবং নবরাত্রি, এই শুভকল্প আবাহনকে আমরা বিশেষ পূজার মাধ্যমে আজ এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য। ২০১৮ সালের ১ নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও সক্রিয় ২০টির মতো দস্যু বাহিনী। অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দল বল নিয়ে যোগ দিয়েছে আরও ২টি। আত্মসমর্পণ করা ৩ জনই আবার কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাহাঙ্গীর ভাই, আমি এহসান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে। দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল, এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দিবেন? আরো ৭-৮ দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন ৪০ জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি দাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকব। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মাঞ্জুর সর্দার। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা
এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে, তাহলে আমরা তো মানুষ, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? এই সরকার পরিবর্তনের পর বরিশাল র্যাবাইটে ফোন দিয়েছিলাম যে এই ঈদ গেল, ঈদের সময় আমাদের বাজারঘাট দেয়, সেটা না। 6-এ ফোন দিয়েছিলাম, 8 বারের পরে ফোন দিয়ে বলল মঞ্জুরকে, মঞ্জুরে তো চিনলাম না। মাই যখন সন্তান পেলে চলে যায়, সেই দেশের অবস্থাটা কি হয়? আমরা তো সাধারণ মানুষ, অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে, জমা হয়েছে কোথায়? ওনার নিজস্ব তহবিলে। তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে, এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা আমাদের সে গায়ে ফিরে যেতে চাই। বর্তমানে ইনুস ভাই আছেন, উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্বইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয়, কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে। হ্যাঁ, এইভাবে সসম্মানে যেন আমরা চলতে পারি। যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয়, ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা। আমাদের 16টা স্টেশন আউটপোস্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি, যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে। স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই 3 জলদস্যু বাহিনীর সদস্যরা। কিন্তু সামাজিক প্রবঞ্চনা, প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে। শেখ আল এহসান, যমুনা নিউজ, সুন্দরবন। ভারত, মালয়েশিয়া সহ 5টি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। কমিশনের উপপরিচালক জানান, চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কিছু নথি যাচাই বাছাই করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ মিলেছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই। এর আগে বুধবার নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য মিলেছিল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 3 দিন অভিযান চালিয়ে মোট 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 25 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘরের ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেস খুলছিলাম। দর্শক, এই বিষয়ে আরো জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, জব্দকৃত নথির বিষয়ে আর কোনো নতুন তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং এ বিষয়ে দুদক কি বলছে? ইশরাত, আসলে প্রাথমিকভাবে সেই নথিগুলো যেহেতু 25 বস্তা নথি, সেটি একেবারেই যাচাই বাছাই করা কয়েক ঘন্টার মধ্যে আসলে সম্ভব নয়। এবং এর বাইরে আসলে যেহেতু যিনি উপপরিচালক ছিলেন দুদকের, তিনি কিন্তু আসলে সেটি জব্দের পরপরই কিন্তু চট্টগ্রাম আদালতে চলে এসেছেন। এবং সেখানে আপনি জানেন যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আসলে নির্দেশ দিয়েছে আদালত। এবং সেটি কিন্তু দুদক 3 দিন আগে আদালতে আবেদন করেছিলেন। আপনি জানেন যে সরকার পতনের পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আসলে সম্পদ কিংবা অর্থ পাচার এবং সম্পদ গড়ার একটি অভিযোগ উঠছিল। সেটি কিন্তু আসলে প্রথম থেকেই দুদক তদন্ত করছে। বেশ কিছু মামলা হয়েছে ইতিমধ্যে
ইতিমধ্যে আপনি জানেন যে 25 কোটি টাকা আত্মসাতের একটি মামলায় কিন্তু এই আবেদন হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি ইন্টারপোল সেই নির্দেশনা দিয়েছেন এবং দুদক বলছে যে নথিগুলো রয়েছে সেগুলো যদি যাচাই বাছাই করা হয় সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আরও যে সম্পদ গড়েছেন তার স্ত্রী এবং সাবেক ভূমিমন্ত্রী সেই তথ্যগুলো কিন্তু আরও বেরিয়ে আসবে এবং সেই ধরনের ব্যবস্থাও কিন্তু আসলে সেই নথিগুলো যাচাই বাছাই করে তারা করতে পারবে। আমরা দেখেছি যে গত 3 দিন ধরে কিন্তু দুদকের একটি বিশেষ টিম ঢাকা থেকে এসে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং ভূমিমন্ত্রীর যে নির্বাচনী এলাকা রয়েছে তার গ্রামের বাড়ি সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন তার এবং তার ড্রাইভার এবং তার স্ট্রিট ড্রাইভার এবং তাদের যে প্রতিবেশী আছে তাদের বাসা বাড়িতে অভিযান চালিয়ে কিন্তু তার যে স্ত্রীর ব্যক্তিগত ড্রাইভার রয়েছে তার যে প্রতিবেশীর বাসা থেকে প্রায় 25 বস্তার মতো আসলে নথিপত্র জব্দ করেছে। সেই জব্দকৃত নথিপত্রগুলো আসলে যাচাই বাছাই চলছে, সেটি যাচাই বাছাই শেষে কিন্তু দুদক আবারও আসলে নতুন করে কোনো সম্পদের তথ্য পেয়েছিল সেটি জানাবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অর্ধশত। সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার মুজবুন্নির বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে একটি উচ্ছেদ অভিযানে যায়, তবে স্থানীয়দের বাধার মুখে পড়ে সেই অভিযান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় স্থানীয়রা ইট পাটকেল ছুটতে থাকে, এমনকি উচ্ছেদ অভিযানের বুলডোজারও ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 জন। আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। সন্ধ্যার সময় যখন মাইকিং করছেন, স্যার আমাদের তো কিছু আসবাবপত্র আছে, আমরা এখানে দীর্ঘ 45 বছর থাকি স্যার, আমাদের সেই জায়গাটা দিক, আমরা সেখানে চলে যাব, নিজেরাই বাড়িঘর করে বসবাস করব, এই জায়গার মালপাতি নিয়ে আমরা চলে যাব, জায়গা খালি করে দেব, জোর করে করা লাগবে না। আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা, 250 মিনিট ভর্তি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সিন্ডিকেট সভার ডাক দেওয়া হয়েছে। সেখানে পোষ্যকোটা, শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতি সহ 25 তারিখে রাকসু নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইন উদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। দর্শক, সিন্ডিকেট সভার ব্যাপারে জানবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমার সহকর্মী তারেক মাহমুদ সেই খবরগুলো রাখছেন। তারেক, 12টার দিকে শুরু হওয়ার কথা ছিল সিন্ডিকেট সভা, এখনো কি শুরু হয়নি বা কখন নাগাদ শুরু হবে? ইশরাত, প্রথম অবস্থাতে 11টায়, তারপরে 12টায় আসলে শুরু হওয়ার কথা ছিল এবং আমরা দায়িত্বরত সিন্ডিকেটের যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বিকেল 3টার সময় শুরু হওয়ার কথাটি তারা জানিয়েছেন, তবে এটিও আসলে নিশ্চিত নয়। এখন পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সেটি চলছে। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের ঠিক আমার সামনেই বুদ্ধিজীবী চত্বর। এই বুদ্ধিজীবী চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছে কর্মকর্তা কর্মচারী সকলে এসে তাদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি পালন করছেন। তারা যেমনটি বলছেন যে শিক্ষক এবং কয়েকজন কর্মকর্তাকে হামলার প্রতিবাদে তাদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেজন্য তারা কর্মবিরতি সেটি পালন করছেন। এবং আমরা দেখেছিলাম যে গত কালকে থেকেই আসলে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত অবস্থায় রয়েছে। বিকেল 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি প্রশাসন ভবনে আসার সময় এখানে যারা পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে কয়েকজন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ঠিক সামনেই অমরণ অনশনে বসেছিলেন, তারা আসেন এবং তারা
কথা বলার এক পর্যায়ে আমরা দেখিয়েছি সেখানে কিন্তু কথা কাটাকাটি হয়। এরপরে সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবেরি ভবন রয়েছে সেই জুবেরি ভবনে কিন্তু প্রভৃতি যাওয়ার সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে হাতাহাতির যে ঘটনাটি সেটি হয়েছে এবং তারপরেই রাতে শিক্ষকদের পক্ষ থেকে আজকে পূর্ণ দিবস কর্মবিরতির বিষয়টি জানানো হয়েছে এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে। সকাল 10টা থেকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি সেটি চলছে এবং বিকেল 3টায় সার্বিক বিষয়গুলো নিয়ে সিনেটে আলোচনা হবে। সেই আলোচনা শেষে কিন্তু সিদ্ধান্ত হবে, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে তারেক। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ। আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 931 জন। কেন্দ্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন 429 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা হয়েছে। আগামী 12ই অক্টোবর হবে ভোট গ্রহণ। মহালয়া উপলক্ষে সারা দেশে মণ্ডপ মন্দিরে চলছে নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপ, ধুনা, চণ্ডীপাঠ ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হচ্ছে। পুরুষেরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন। এটি দুর্গাপূজার 5 দিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। মূলত মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। মহালয়ার দিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয়। এটাকে দেবীর চক্ষুদান উৎসব বলা হয়। এই দিনে পরম ক্ষমতাশালী দেবী দুর্গা রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গাপূজা শুরু হয়ে যাওয়া, মায়ের আবাহন, মাকে আমরা বরণ করে নেই এই দিনে। দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা আমরা যাতে সবাই মিলেমিশে দেশ, জাতি এবং সমাজের কল্যাণে আমরা কাজ করতে পারি। আজকে দেবী কৈলাস থেকে মর্তে বাপের বাড়িতে প্রবেশ করবেন। সেই থেকে 15 দিন উনি মর্তে থাকবেন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।